বাবা আর কত দিবেন? আমি আর খেতে পারবো না। এবার থামুন। আমার কথাটা শুনে আমার বাবা প্রদীপ মিত্র খানকে অদ্ভুতভাবে একটা হাসি দিলেন। আমি আমার বাবার মুখে এমন অদ্ভুত হাসি দেখে খানকে অবাক হয়ে গেলাম। আমি আমার বাবা প্রদীপ মিত্রের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমার বাবা প্রদীপ মিত্র আমাকে মলিন কণ্ঠে বলেন, আজ দীর্ঘ 1 বছর পর তুই বাড়ি ফিরেছিস মা। আজ যদি তোর মা থাকতো তবে আমাকে আর তোর খেয়াল রাখতে হতো না। কিন্তু তোর মা নেই, তাই আমাকেই তোর খেয়াল রাখতে হচ্ছে মা। আমি আমার বাবা প্রদীপ মিত্রের কথা শুনে হেসে ফেললাম। আমি আমার বাবার দিকে তাকিয়ে হেসে ফেলতেই আমার বাবা আমাকে খানিক অবাক করে দিয়ে আমাকে, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন বাবার সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি ভূমিকা মিত্র। আমার ডাক নাম ভূমি। আমার বয়স 27। আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে। আমার মা নেই তবে বাবা আছেন। আমার বাবার নাম প্রদীপ মিত্র। আমার বাবা প্রদীপ মিত্র পেশায় একজন স্কুলের শিক্ষক। আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার মা আমাদের ছেড়ে চলে যান। আমার মায়ের চলে যাওয়ার পর আমার বাবা আমার অনেক খেয়াল রাখেন। আমি তখন অনেক ছোট ছিলাম, তাই আমি তেমন কিছুই বুঝতাম না। আমি ভাবতাম সব সময় আমার মা হয়তো বেড়াতে গিয়েছেন। আমার নিজের কখনোই আমার মায়ের কথা মনে পড়ত না, কারণ আমি আমার জীবনের খুব একটা সময় আমার মাকে আমার কাছে পাইনি। যেই কারণে আমার মায়ের কথা আমার খুব একটা মনে পড়ে না। আমি সব সময় আমার বাবা প্রদীপ মিত্রের কথা ভাবি। আমার বাবাকে আমি ছোটবেলা থেকে দেখছি। আমার বাবার মতো মানুষ হয় না। তিনি আমার আদর্শ। আমার বাবা চাইলে নিজের জীবনকে একটা সুযোগ দিতে পারতেন, তবে তিনি তা করেননি। কারণ আমার বাবা কখনো আমাকে বাদ দিয়ে ওনার নিজের কথা চিন্তা করেনি। এই কারণে আমি বরাবর আমার বাবাকে অনেক বেশি সম্মান করি। আমার বাবা প্রদীপ মিত্র যেহেতু পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন, তাই তিনি বরাবর আমাকে পড়াশোনা করতে বলতেন। আমিও আমার বাবার সকল কথা শুনতাম। আমি ছোটবেলা থেকেই আমার বাবার কথা মতো স্কুলে যেতাম আর মন দিয়ে পড়াশোনা করতাম। আমার পড়াশোনা করতাম ভীষণ ভালো লাগতো। আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আমি অনেক পড়াশোনা করে অনেক ভালো একটা অবস্থান তৈরি করব, আর তারপর আমি আমার বাবার খেয়াল রাখব। আমার এই স্বপ্ন পূরণ করার জন্যই আমি মূলত পড়াশোনায় মনোযোগী হয়ে যাই। আমি ঠিকভাবেই পড়াশোনা করছি, সেই সাথে আমি আমাদের ঘরের সকল কাজকর্ম করি। রান্না করার প্রতি আমার টান ছিল একটু ভিন্ন। আমার সবসময় নতুন নতুন খাবার রান্না করার চেষ্টা করতাম, আর আমার রান্নার হাত ছিল এক কথায় অসাধারণ। আমার বাবা প্রদীপ মিত্র সব সময় আমার রান্না খেয়ে আমার অনেক প্রশংসা করতেন। আমার দিনকাল ভালোই চলছিল, কিন্তু এত সব ভালোর মাঝে আমার মনটা মাঝে মাঝে খানিক বিষণ্ণ হয়ে উঠত। আমার কেন যেন মনে হতো আমি হয়তো আমার বাবা প্রদীপ মিত্রের খেয়াল রাখতে পারি না। আমার মনে হতো আমার বাবা প্রদীপ মিত্র হয়তো খুশি নন। আমার বাবা প্রদীপ মিত্র যখন স্কুল থেকে বাড়ি ফিরে আসতেন, তখন আমি আমার বাবা প্রদীপ মিত্রের মুখের দিকে তাকাতাম। আমি আমার বাবা প্রদীপ মিত্রের মুখের দিকে তাকাতেই দেখতে পেতাম আমার বাবার চোখ মুখ শুকিয়ে থাকত।
আমার বাবার এমন পরিশ্রমী মুখটা দেখার পর আমার মনের মাঝে খানিক অদ্ভুত রকম করে উঠত। আমি বুঝতে পারতাম না যে কেন আমার মনের মাঝে এমন অদ্ভুত আচরণ করে উঠে। তবে হ্যাঁ, হয়তো আমার বাবার জন্য আমার মনের মাঝে যেই শ্রদ্ধা বোধ কাজ করত, সেটার জন্য হয়তো আমার এমন মনে হতো। আমি রোজকার মতো আজ ও আমার বাড়ির সকল কাজকর্ম শেষ করে নিজের ঘরে বসে পড়াশোনা করছিলাম। প্রায় ঘন্টা খানেক সময় ধরে আমি পড়াশোনা করার পর আচমকা আমার বাবার কণ্ঠস্বর আমার কানে ভেসে আসলো। আমার বাবার কণ্ঠস্বর আমার কানে আসতেই আমি নিজের পড়াশোনা গুছিয়ে সোজা চলে গেলাম আমার ঘরের বাহিরে। আমি আমার ঘরের বাহিরে আসতেই যা দেখতে পেলাম তা দেখার পর আমার চোখের পাতা ভারী হয়ে গেল। আমি দেখতে পেলাম আমার বাবার হাতে পায়ে কিছু আঘাতের চিহ্ন। আমি এমন দৃশ্য দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি আমার বাবার দিকে দৌড়ে এগিয়ে এসে আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা, কি হয়েছে আপনার? এই আঘাত কেমন করে লাগলো? আমার প্রশ্নের জবাবে আমার বাবা প্রদীপ মিত্র একটা দীর্ঘশ্বাস ফেলে আমাকে বললেন, আসলে মা, তেমন কিছু না, এমনি আজ মাথাটা কেমন যেন করে উঠল। তারপর আমি মাটিতে লুটিয়ে পড়লাম। তারপর কি হলো বলতে পারবো না। আমি আমার বাবা প্রদীপ মিত্রের কথা শুনে ভীষণ রকম অবাক হয়ে গেলাম। আমি বুঝতে পারলাম যে আমার বাবা অতিরিক্ত চিন্তা করে, আর এই অতিরিক্ত চিন্তা করার কারণেই আজ তার মাথাটা এমন করে উঠেছে। আমি আর অপেক্ষা করলাম না। আমি আমার বাবাকে ধরে তার ঘরের দিকে নিয়ে গেলাম। আমি আমার বাবা প্রদীপ মিত্রকে তার ঘরে নিয়ে যাওয়ার পর ধীরে ধীরে আমার বাবা প্রদীপ মিত্রকে বিছানায় শুইয়ে দিলাম। আমি আমার বাবা প্রদীপ মিত্রকে বিছানায় শুইয়ে দিতেই আমার বাবা আমাকে বলল, ভূমি মা আমার, তুই আমাকে নিয়ে এত চিন্তা করিস না। মনে হয় শরীর দুর্বলতা থেকেই এমন হয়েছে। তুই চিন্তা করিস না মা, আমি এখন একদম ঠিক আছি। আমি আমার বাবার প্রদীপ মিত্রের কথাটা শুনে বললাম, কি করে আপনি ঠিক আছেন? আপনি আজ মাথা ঘুরে পড়ে গেছেন, তারপর ও কেমন করে ঠিক আছেন? আপনি এখন আর কোনো কথা বলবেন না, আপনি এখানে শুয়ে বিশ্রাম নিন। আমি আপনার জন্য শরবত আর পানি নিয়ে আসছি। আমি নিজের কথাটা শেষ করতেই বসা থেকে উঠে পড়ে সোজা চলে গেলাম রান্নাঘরের দিকে। আমি রান্নাঘরের দিকে এসে আমার বাবা প্রদীপ মিত্রের জন্য শরবত তৈরি করে নিলাম। আমার শরবত তৈরি হয়ে যেতেই আমি সোজা আমার বাবার ঘরের দিকে চলে গেলাম। আমি বাবার ঘরে এসে বাবাকে শরবত দিয়ে বাবার পাশে বসে গল্প করতে লাগলাম। আমি আমার বাবার সাথে কথা বললে আমার বাবার মনটা হালকা হয়ে যায়। আমার বাবা ভীষণ রকম প্রশান্তি পায়। তাই আমি আমার বাবার সাথে গল্প করে নিলাম। গল্প করার মাঝে আমি আমার বাবা প্রদীপ মিত্রের হাতে পায়ে তেল দিয়ে মালিশ করে দিলাম। সেই সাথে আমার বাবার মাথায় ও তেল মালিশ করে দিলাম। আমি আমার বাবার মাথায় তেল মালিশ করে দিতেই আমার বাবা ঘুমিয়ে পড়ল। আমার বাবা ঘুমিয়ে পড়ার পরেও আমি আমার বাবার সেবা করে গেলাম। পরদিন সকালে আমার আবার শহরে যাওয়ার সময় হয়ে আসলো। আসলে আমি আরো ভালো পড়াশোনা ও চাকরির জন্য শহরে চলে আসব ভেবেছি। আমাদের গ্রামের কলেজে পড়াশোনার থেকে ও শহরের পড়াশোনা অনেকটাই ভালো। তাছাড়া আমার সকল বান্ধবীরা ও শহরে থেকে পড়াশোনা করে। আমি অনেক আগেই আমার বাবাকে এই কথাটা বলেছিলাম। আমার কথায় আমার বাবা ও সম্মতি দিয়েছেন। তাই সকাল হয়ে আসতেই আমি ঘুম থেকে উঠে সোজা চলে গেলাম আমার বাবার ঘরের দিকে। আমি আমার বাবার ঘরের দিকে আসতেই দেখতে পেলাম আমার বাবা এখনো ঘুমিয়ে আছেন। আমি আমার বাবাকে ঘুমিয়ে থাকতে দেখে মুচকি একটা হাসি দিয়ে আমার বাবার পাশে গিয়ে বসলাম। আমি আমার বাবার পাশে গিয়ে বসতেই আমার বাবা আমাকে বললেন, কিরে ভূমি মা, তুই এত সকালে আমার ঘরে, কিছু বলবি মা? আমি আমার বাবার প্রশ্নের জবাবে বললাম, হ্যাঁ বাবা,
আপনাকে কিছু কথা বলার ছিল। আসলে বাবা, আজ আমাকে শহরে যেতে হবে। আপনাকে বলেছিলাম তো আমি। আপনি হয়তো সেই কথা ভুলে গেছেন। আমার কথাটা শেষ হতেই আমার বাবা প্রদীপ মিত্র মুচকি একটা হাসি দিয়ে বললেন, আমার সব কিছু মনে আছে রে মা। শোন, তুই এখন আর বিলম্ব করিস না। এখনই যা, ফ্রেশ হয়ে তৈরি হয়ে নে, তারপর বেরিয়ে পড়। নিজের খেয়াল রাখিস সব সময়। আর শোন, রোজ আমাকে ফোন করিস। বিধাতা তোর সকল ইচ্ছে পূরণ করে দিক মা। আমি আমার বাবার কথা শুনে নিজের চোখের জল ধরে রাখতে পারলাম না। জীবনে এই প্রথম আমি আমার বাবার কাছ থেকে এতটা দূরে কোথাও যাচ্ছি। মনটা খানিক বিষণ্ণ হয়ে উঠেছে আমার। আমি আমার বাবার সাথে মিনিট খানেক কথা বলে নিলাম। অতঃপর তৈরি হয়ে আমি শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। যদিও শহরে যাওয়ার আগেই আমার সকল কিছু তৈরি করা ছিল, তাই আমাকে আলাদা কোনো চিন্তা করতে হয়নি এসব নিয়ে। আমি বাসে বসে আছি আর আপন মনে আমার বাবার কথা ভাবছি। বাবা নিজের খেয়াল রাখতে পারবে তো সব সময়? এটাই আমার প্রথম ও প্রধান চিন্তার কারণ। আমি নির্দিষ্ট সময় আমার হোস্টেলে চলে আসি আর শহরে থেকে নিজের পড়াশোনা শুরু করি। আমার বিশ্বাস আছে নিজের উপর। আমি জানি আমি এখান থেকেই নিজের ভবিষ্যৎ তৈরি করতে পারব। আমি শহরে এসে নিজের মতো পড়াশোনা শুরু করি। সেই সাথে আমি একটা ভালো অফিসে চাকরিও পেয়ে যাই। শহরে আসার পর থেকে যেন আমার জীবনটা একদমই বদলে গেল। আমি এখন অনেক খুশি আছি। তবে আমার বাবার কথা আমার সব সময় মনে পড়ত, কিন্তু আমি আমার মনকে কোনো মতে সামলে নিতাম। কারণ আমি আজ এখানে এসেছি নিজের ভবিষ্যৎ গড়তে। আর একটা ভালো ভবিষ্যৎ তৈরি করার জন্য আমাকে একটু দূরে থাকতে হবে। আমি যখন গ্রামে ছিলাম তখন যেমন পড়াশোনা করতাম, তার থেকে অনেক বেশি ভালো পড়াশোনা করা শুরু করি। আমার এই শহরে পড়াশোনা করতে ভালোই লাগছিল। আমি পড়াশোনা করার পাশাপাশি একটা চাকরিও পেয়ে যাই। সত্যি আমি এই চাকরিটা পেয়ে অনেক খুশি হয়ে যাই। কারণ আমি এখন আমার বাবার দায়িত্ব নিতে পারব। আমার বাবাকে আর পরিশ্রম করতে হবে না। আমি প্রতি মাসে নির্দিষ্ট সময় আমার বাবাকে টাকা পাঠিয়ে দেই। আমার চাকরি পাওয়ার কথাটা শুনে আমার বাবা অনেক খুশি হয় আর আমাকে বলে এবার দুর্গা পূজার সময় বাড়ি ফিরে আসতে। আমি আমার বাবাকে বলি যে অবশ্যই আমি বাড়ি আসব। আমি আমার বাবার সাথে রোজ কথা বলতাম। আর দেখতে দেখতে দুর্গা পূজার সময় চলে আসলো। আজ আমি আমার গ্রামের বাড়ি ফিরে এসেছি। আমি আমার গ্রামের বাড়ি ফিরে আসতেই আমার বাবা প্রদীপ মিত্র আমাকে এত মাস পর দেখতে পেয়ে নিজের চোখের জল ছেড়ে দিলেন। আমি আমার বাবা প্রদীপ মিত্রের চোখে নোনা জল দেখে নিজের চোখের জল ও সামলাতে পারলাম না। আমার বাবা প্রদীপ মিত্র মলিন কণ্ঠে আমাকে জিজ্ঞেস করল, ভূমি মা আমার, কেমন আছিস তুই? এতটা মাস পরে বাবার কথা মনে পড়ল তোর? আমি আমার বাবার প্রশ্নের জবাবে মুচকি হেসে বললাম, বাবা, আপনার কথা আমি কি করে ভুলতে পারি বলুন? আপনার কথা সব সময় আমার মনে পড়ে বাবা। কিন্তু একটা ভালো ভবিষ্যতের জন্য আর আমার স্বপ্নগুলো পূরণ করার জন্য আমি দূরে গিয়েছিলাম বাবা। আমার কথাটা শেষ হতেই আমার বাবা আমাকে বলল, হয়েছে, এখন ঘরে আয়। অনেক দূর থেকে এসেছিস তুই, এখন একটু বিশ্রাম করে নে মা। আমি আমার বাবার কথা মতো চলে গেলাম আমার বাড়িতে। আজ অনেক দিন পর বাবাকে দেখতে পেয়ে আমার মনের মাঝে ভীষণ রকম প্রশান্তি কাজ করছে। আমি বাড়িতে প্রবেশ করে সবার আগে ফ্রেশ হয়ে নিলাম। আমি ফ্রেশ হয়ে নিয়ে কিছু সময় নিজের ঘরে বসে থাকলাম। আমি প্রায় মিনিট খানেক সময় নিজের ঘরে বসে বিশ্রাম করার পর আচমকা আমার বাবা প্রদীপ মিত্র আমার ঘরে চলে আসলেন।
আমার বাবা প্রদীপ মিত্র আমার ঘরে এসে আমাকে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলেন, কিরে ভূমিমা, তুই এখনো বসে আছিস কেন? খাবার খাবি না তুই? আমি আমার বাবার প্রশ্নের জবাবে বললাম, খাবার খেতে তো ইচ্ছে করছে বাবা, কিন্তু আমি একা তো খাবার খাবো না, আমার সাথে আপনাকেও খাবার খেতে হবে। আমার কথাটা শুনে আমার বাবা প্রদীপ মিত্র মুচকি একটা হাসি দিয়ে বললেন, আমিও খাবো মা আমার, তুই একটু অপেক্ষা কর, আমি খাবার নিয়ে আসছি। এই বলে আমার বাবা চলে গেলেন খাবার নিয়ে আসতে। আমার বাবা প্রদীপ মিত্র চলে যাওয়া পর আমি আপন মনে আমার বাবা প্রদীপ মিত্রের কথা ভাবছি। প্রায় মিনিট খানেক সময়ের মাঝেই আমার বাবা খাবার নিয়ে চলে আসলেন আমার ঘরে। আমার বাবা প্রদীপ মিত্র খাবার নিয়ে ঘরে এসে আমাকে খাবার খাইয়ে দিতে লাগলেন। আমি আমার বাবা প্রদীপ মিত্রের হাতে খাবার খেয়ে ভীষণ রকম প্রশান্তি পাই। আমি আমার বাবা প্রদীপ মিত্রের হাতে খাবার খাচ্ছি। আমার বাবা প্রদীপ মিত্র আমাকে অনেক খাবার খাইয়ে দিলেন। আমি খাবার খাওয়া শেষ করে আমার বাবাকে বললাম, বাবা আর কত দিবেন? আমি আর খেতে পারবো না, এবার থামুন। আমার কথাটা শুনে আমার বাবা প্রদীপ মিত্র খানকে অদ্ভুতভাবে একটা হাসি দিলেন। আমি আমার বাবার মুখে এমন অদ্ভুত হাসি দেখে খানকে অবাক হয়ে গেলাম। আমি আমার বাবা প্রদীপ মিত্রের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমার বাবা প্রদীপ মিত্র আমাকে মলিন কণ্ঠে বলেন, আজ দীর্ঘ 1 বছর পর তুই বাড়ি ফিরেছিস মা। আজ যদি তোর মা থাকতো তবে আমাকে আর তোর খেয়াল রাখতে হতো না, কিন্তু তোর মা নেই, তাই আমাকেই তোর খেয়াল রাখতে হচ্ছে মা। আমি আমার বাবা প্রদীপ মিত্রের কথা শুনে হেসে ফেললাম। আমি আমার বাবার দিকে তাকিয়ে হেসে ফেলতেই আমার বাবা আমাকে খানেক অবাক করে দিয়ে আমাকে আবার খাবার খাইয়ে দিতে লাগলেন। আমি এবার আমার বাবা প্রদীপ মিত্রকে বারণ করলাম না। আমার বাবার এমন খেয়াল রাখাটা আমার অনেক ভালো লাগে। আমি আমার বাবার সাথে বসে সকল খাবার খেয়ে নিলাম। খাবার খাওয়া শেষ করে আমি আমার বাবা প্রদীপ মিত্রের সাথে বসে অনেক সময় ধরে গল্প করলাম। সেই সাথে আমার বাবা প্রদীপ মিত্রের জন্য আমি শহর থেকে যেই জিনিসগুলো নিয়ে এসেছি সেইগুলো বাবাকে দিলাম। আমার বাবা প্রদীপ মিত্র আমার দেয়া উপহারগুলো পেয়ে যেন আরো অনেক বেশি খুশি হয়ে যায়। আমার বাবা প্রদীপ মিত্রর মুখে হাসি দেখে আমি নিজেও অনেক খুশি হলাম। সত্যি আমার বাবার মতো একজন আদর্শ মানুষের মেয়ে হতে পেরে আমি সত্যি অনেক খুশি। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন বাবার সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।